বন্ধুরা, আরজিকর কাণ্ডে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা কলকাতা পুলিশ বেসিক্যালি কিছুই করেননি। উল্টে যে সন্দেহটা বাড়ছিল সেটা হচ্ছে যে এখানে অত্যন্ত প্রভাবশালী কেউ জড়িত রয়েছে, তাকে বাঁচাতে বা তাদেরকে বাঁচাতে এই পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছিল। সেটা কার্যত আজকে আদালতে সিলমোহর পড়ে গেল এবং সেই কারণেই মমতা প্রশাসন এবং পুলিশের উপর চূড়ান্ত অনাস্থা জানিয়ে আজকে এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো। ফলে এখন স্বাভাবিকভাবেই একটা মনের মধ্যে সকলেরই আশা জাগছে যে নির্যাতিতা এবং তার পরিবার অবশেষে কি সুবিচার পাবে। কিন্তু এই যে ঘটনাটা সিবিআইয়ের হাতে যাবে, এর একটা আন্দাজ কিন্তু আজকে সকাল থেকেই পাওয়া যাচ্ছিল। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কলকাতা হাইকোর্টে কিন্তু দুবার এটার আজকে হিয়ারিং হয়েছে এবং তারপর থার্ডবারে এসে বিচারপতিরা এর রায়দানটা করেছে। এবং সেই হিয়ারিং যেভাবে প্রসিড করছিল, সেই জায়গা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছিল যে কলকাতা পুলিশ বা রাজ্য প্রশাসনের উপর আর বিন্দুমাত্রও আস্থা নেই। ফলে এখানে খেলা ঘোরাতে শেষ মুহূর্তে বেশ কিছু খবর, বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু ক্লু কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো সামনে এসছে। সেগুলোকে যদি কনসলিডেট করা হয় তাহলে কিন্তু আরও মারাত্মক ব্যাপার দেখা যাচ্ছে। সত্যিই কি কলকাতা পুলিশ শেষ ল্যাপে এসে একটা বড় সড় নতুন কিছু দুর্নীতির জায়গা খুঁজে পেয়েছিল এবং সেই জায়গাটা তারা তদন্ত করে বার করতে পারত, নাকি এটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে এটা বুঝে হাতে রাখার জন্য মরিয়া প্রচেষ্টায় এই গল্পগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে? আর যদি সত্যিই এগুলো এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে আগামী দিনে সিবিআই তদন্ত করলে এই রাজ্য সরকারের অপদার্থতা, ব্যর্থতা যেরকম সামনে আসবে, তার থেকেও মারাত্মক মারাত্মক ছবি কিন্তু রাজ্যবাসীর সামনে আসতে পারে। কেননা যে মিডিয়া রিপোর্টগুলো সামনে আসছে সেখানে একটা জিনিসই বলা হচ্ছে বা যেদিকে ইঙ্গিত করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মৃতা, তিনি সেক্স র্যাকেট এবং ড্রাগ মাফিয়ার সন্ধান পেয়ে গিয়েছিলেন এবং সবথেকে বড় কথা, দুজন হাউস স্টাফ এবং একজন ইন্টার্ন, তারাই কিন্তু চেস্ট বিভাগের কাজ করা, তারাই কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল। সেই খবর জানাজানি হতেই কি অকালে তাকে চলে যেতে হলো এবং তাকে যে খুন হতে হলো, সেই খুনের মোটিভটাকে সরিয়ে দেওয়ার জন্যই কি তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে? এই মারাত্মক তথ্য, মারাত্মক ক্লুগুলো কিন্তু সামনে চলে আসছে। এবার আরেকটা প্রশ্ন এর সঙ্গে জাগছে, সেটা হচ্ছে যে এটা প্রচণ্ড সেনসিটিভ ম্যাটার এবং খুব হাই লেভেলের একটা তদন্ত হচ্ছে বলে কলকাতা পুলিশ বা রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছিল। সেখানে এই ধরনের সেনসিটিভ ইনফরমেশন যেটা তদন্ত করে উঠে আসছে, সেটা বাইরে আসছে কী করে? কেননা বাইরে এই ধরনের ঘটনা ঘটে গেলে, যদি সেক্স র্যাকেট থেকেই থাকে, যদি ড্রাগ র্যাকেট থেকেই থাকে, তাহলে সেটা তো একজনে মিলে হচ্ছে না, এটা একটা বৃহত্তর জাল, যেটা কলকাতা, যেটা পশ্চিমবঙ্গের বুকে জাঁকিয়ে বসেছে এই তৃণমূল সরকারের আমলে। সুতরাং তাদের অনুপ্রেরণা আছে কিনা সেইটা খুঁজে দেখার দরকার আছে। আর এই খবর বাইরে চলে এলে সত্যিই যারা জড়িত, যদি সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট এর সঙ্গে যুক্ত থাকে, মাফিয়া বাজরা এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে বাইরে তথ্য প্রমাণ লোপাটের আরও মরিয়া চেষ্টা হবে। নাকি যখন সিবিআইটা আর আটকানো গেল না, এই সেক্স র্যাকেট, এই ড্রাগ মাফিয়াদের বাঁচানো গেল না, সেই জন্য এই খবরটা লিক করিয়ে দেওয়া হলো, যাতে তারা সাবধান হয়ে যেতে পারে, যাতে তাদের কাছে সিবিআই অবধি পৌঁছতে না পারে। এই জায়গাটার জন্যই কি এই কাণ্ডটা করা হলো, সেটাও কিন্তু প্রশ্নের মুখে উঠছে। সব মিলিয়ে মোট 5টা ক্লু যেগুলো কিন্তু রীতিমতো ভাবাচ্ছে এবং সত্যিই কি সিবিআই এই অ্যাঙ্গেলে তদন্ত করবে? আর যদি সেই অ্যাঙ্গেলে তদন্ত করে এবং সত্যিই এই ধরনের কিছু বেরোয়, তাহলে এই রাজ্য সরকার, এই রাজ্য প্রশাসন, এই পুলিশ, এরা কি দায়িত্ব এড়াতে পারবে এবং কোন কোন রাঘব বোয়াল তাহলে বেরিয়ে আসবে? সেইগুলোই কিন্তু এবার প্রশ্নের মুখে চলে আসছে। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা ক্লু নাম্বার 1 যেটা সামনে আসছে, সেটা বলা হচ্ছে যে এই যিনি নির্যাতিতা, যিনি মারা গেছেন, চেস্ট বিভাগে যিনি ছিলেন, সেখানকার দুজন হাউস স্টাফ এবং একজন ইন্টার্ন, তারা সেখানে কিন্তু ড্রাগ মাফিয়া এবং সেক্স র্যাকেট চালাতেন। ড্রাগ র্যাকেট এবং সেক্স র্যাকেট এখানে আর্জি করে চালাতেন এবং সেইটা ইনি জেনে গিয়েছিলেন। এবং যেহেতু চিনে গিয়েছিলেন এবং চিহ্নিত করে ফেলেছিলেন কোন দুজন হাউস স্টাফ এবং কোন ইন্টার্ন এটার সঙ্গে যুক্ত রয়েছে, সেইখান থেকে তাদের সঙ্গে নাকি সরাসরি কথা বলেন এবং সেখান থেকে তর্ক বিতর্ক শুরু হয়। এবার ব্যাপারটা তিনি নাকি ডিপার্টমেন্টের সিনিয়রদেরও জানিয়েছিলেন, কিন্তু সিনিয়রদের ব্যবহারে ও অসহযোগিতায় হতাশায় ভুগছিলেন, এই কথা জানা যাচ্ছে। তাহলে সত্যিই যদি এই ঘটনা সামনে আসে,
এবং এটার পিছনে একদম সরাসরি খুন করারই মোটিভ ছিল, সেইটা হলে তাহলে ধর্ষণের ঘটনা ঘটলো কেন? এখানেও যে জায়গাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বেসিক্যালি খুনটাই মোটিভ ছিল এবং সেই খুনটা করতে গেলে তখন খুনি ধরা পড়বে, তাহলে এই সেক্স র্যাকেট এবং ড্রাগ র্যাকেট ফাঁস হয়ে যাবে। সেই জন্য যাতে মোটিভটা ঘুরিয়ে দেওয়া হয় সেই জন্য রকম ভয়ঙ্করভাবে ধর্ষণ করা হয়েছে এবং একজন ব্যক্তিই করেছে, যে সঞ্জয় রায় করেছে, এবং সেই সঞ্জয় রায় একাধিকবার করেছে। তার ফলে মোটিভটা ধর্ষণ থেকে ধর্ষণ হয়েছে এবং সেই জায়গা থেকে নিজেকে বাঁচাবার জন্য খুন করা হয়েছে, এই দিকে ঘুরে যাবে। অর্থাৎ একদিকে মুখ বন্ধ হয়ে গেল, কিন্তু সেক্স র্যাকেট আর ড্রাগ র্যাকেট যেটা চলছিল সেইটা অ্যাজ ইজ চলবে এবং সেই জায়গায় নাকি কোনো রকম কোনো যারা কাজটা চালাচ্ছেন তাদের গায়ে আঁচ পড়বে না। আবারও বলছি, এটা মিডিয়া র্যাকেট এবং এখানেই সন্দেহটা জাগছে যে এত বড় এক্সক্লুসিভ ক্লু মিডিয়ার সামনে কি করে চলে এলো, মিডিয়ার হাতে এটা কি করে চলে এলো, কারা এটা লিক করালেন, যারা তদন্তকারী তারাই এটা করছেন, তাদের কাছে এইটুকুনি জায়গায় এই ধরনের সেন্সিটিভ ইনফরমেশনও রাখার জায়গা নেই। এটা কিন্তু প্রশ্নের মুখে আসছে, নাকি এই সিবিআই তদন্ত হয়ে যাওয়ার পর তাদেরকে পুরো জিনিসটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই খবরটা খাইয়ে দেওয়া হলো, এটাও কিন্তু প্রশ্নের মুখে রয়েছে। কিন্তু যদি এইটাই মোটিভ হয়ে থাকে, এটাই যদি ঘটনা হয়ে থাকে, সেটা কিন্তু মারাত্মক ব্যাপার। ২ নম্বর যে জায়গাটা হচ্ছে সেটাও আরেকটা ক্লু হিসেবে সামনে আসছে। আপনাদের আগেই এটা আমি জানিয়েছিলাম বা এটা বিভিন্ন মিডিয়াতেও এসেছে যে নির্যাতিতা মৃতা তার গাড়িটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছিল এবং তার গাড়ির কাঁচ ভাঙা ছিল। এখানেই প্রশ্ন আসছে, তাহলে কি ওই আত্মহত্যা বলে চালানো হতো, উপর থেকে বডিটাকে ফেলে দেওয়া হতো গাড়ির উপরে এবং তারপর বলা হতো যে ঝাঁপিয়ে পড়ে করেছে, এই ধরনের কোনো ব্যাপার ছিল, নাকি সেখানে কোনো রকম কোনো তথ্য প্রমাণ ছিল সেটা লোপাটের জন্য গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে এবং তারপর যাতে কোনো রকম কিছু আর ক্লু খুঁজে না পাওয়া যায়, কে সেখানে গেছে সেই জায়গাটা বুঝতে পারা না যায়, সেই জন্য সেই গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে। আবার অন্যদিকে প্রশ্ন এটাও উঠছে যে সত্যি এই যে সেক্স র্যাকেট ও ড্রাগ র্যাকেটের কথা সেই নির্যাতিতা জেনে গিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে মিডিয়া রিপোর্টে, তাহলে সেই জায়গার কোনো তথ্য, সেই জায়গাকার কোনো প্রমাণ কি ওই গাড়িতে লুকোনো ছিল, নাকি গাড়িতে আছে এটা সন্দেহ করে ওখানে ভাঙচুর করা হয়েছিল? এই ব্যাপারটাকেও কিন্তু এটার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে আরেকটা ব্যাপার যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে সেটা হচ্ছে যে এই গাড়ি তো ছিল পার্কিং লটে। এখানে না হয় সেমিনার হলের ওখানে সিসিটিভি ছিল না, কিন্তু পার্কিং লটে কি কোনো সিসিটিভি থাকবে না? সেখানে কারা ঢুকছে, সেই সময়ে কাদের গতিবিধি, সেটাও তো সামনে আসবে। সেই জায়গাটা কি কলকাতা পুলিশ খতিয়ে দেখেছে? কেন খতিয়ে দেখেনি? কাদেরকে বাঁচাবার চেষ্টা করেছে, নাকি সেই সিসিটিভি ফুটেজই গায়েব হয়ে গেছে? সেইটাও কিন্তু প্রশ্নের মুখে আসছে। এবার ৩ নম্বর যে পয়েন্ট আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে একটা দাবি করা হচ্ছে যে এই যে সেক্স র্যাকেট এবং ড্রাগ র্যাকেটের কথা বলা হচ্ছে সেটা নির্যাতিতা জেনে গিয়েছিলেন এবং শুধুমাত্র তাই নয়, বাবা মাকেও জানিয়েছিলেন এবং তার সঙ্গে জানিয়েছিলেন যে সিনিয়রদের যে ব্যবহার এবং অসহযোগিতার কথা, সেই নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন আর সেই জায়গা থেকে ডিউটিতে যেতেও অনীহা দেখাচ্ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা যদি গোয়েন্দারা, তদন্তকারী গোয়েন্দারা, কলকাতা পুলিশের অফিসাররা দাবি করে থাকেন, ওই মিডিয়া রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্যাতিতার বাবা মায়ের বয়ানটা রেকর্ড করা হয়েছে? যদি রেকর্ড করা না হয়ে থাকে, কিসের বেসিসে এই দাবিটা করা হচ্ছে? এবং এখানে আরেকটা মজার কথা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে মিডিয়ার সামনে এই নির্যাতিতার বাবা বলেছিলেন যে তার মেয়েকে ধর্ষণ এবং খুনের জন্য সুপারি দেওয়া হয়েছে। এই কথাটা কি কিন্তু শুধুমাত্র ইউজ করা হচ্ছে। এখন যদি এটাই সন্দেহের ব্যাপার হয়, এটাই ক্লুয়ের ব্যাপার হয়, যেটা সবার আগে করার দরকার ছিল সেটা তো বাবা মায়ের বয়ানটাকে অফিসিয়ালি রেকর্ড করা, সেটা কি হয়েছে? প্রশ্নের মুখে সেটা থাকছে এবং এখানেই গল্পটা আসছে, এটা কি গুলিয়ে দেওয়ার চেষ্টা, নাকি একটা শেষ মরিয়া চেষ্টা? সত্যিগুলো সামনে এসে গেছে, এবার সিবিআই বাকি স্টেপটাকে নিয়ে যাবে। ৪ নম্বর আরেকটা জায়গা যেটা অনেকেই প্রশ্ন তুলছিলেন, এমনকি আদালতেও চেকেও ঠেকেছে, সেটা হচ্ছে এই আরজি করে যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যে সবসময় রহস্যের মধ্যে রয়েছে, প্রচুর দুর্নীতির আগে অভিযোগ রয়েছে, সেই নিয়ে রাজ্য সরকার তদন্ত করেনি, দুর্নীতির দায়ে অন্য জায়গায় ট্রান্সফার হলে তাকে ফিরিয়ে আনা হয়েছে, আবার পরবর্তীকালে নির্দেশ হয়ে গেলে 48 ঘন্টার মধ্যে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সেই সন্দীপ রায় যাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, সেই সন্দীপ ঘোষকে একদম শেষ মুহূর্তে বিকেল ৩টের সময় আজকে জেরার জন্য ডাকা হয়েছিল, যদিও তিনি যাননি, যেটুকুনি আমার কাছে খবর আছে তিনি যাননি, কিন্তু এই সন্দীপ ঘোষকে নাকি জেরার জন্য আজকে ৩টের সময় ডাকা হয়েছিল। এবার প্রশ্ন নাম্বার ১ যেটা আদালত জানিয়েছে, এই সন্দীপ ঘোষ প্রিন্সিপালের তরফ থেকে কেন কোনো রিপোর্ট পুলিশ থানায় করা হলো না, কেন সুপারের তরফ থেকে গেল না? এবং সাধারণ মানুষও যেটা প্রশ্ন করছে, যেটা তাদের স্বাভাবিক বুদ্ধিতে আসছে, যে সবার আগে তো এই সন্দীপ ঘোষের বয়ান নেওয়াটা জরুরি ছিল, সেই কাজটা কেন কলকাতা পুলিশ করেনি, কেন শেষ মুহূর্তে এসে করছে?
এই সন্দীপ ঘোষকে চাপ দিলে, জেরা করলে কি সত্যিটা পাওয়া যাবে? আসল উপাদ্যের সন্ধান পাওয়া যাবে? শুধুমাত্র তাই নয়, এখানে আরেকটা পয়েন্টও খুব ইম্পর্টেন্ট, যেটা সকলেই প্রশ্নটা তুলছেন। সেটা হচ্ছে সেদিনকে আরজি করে যারা যারা উপস্থিত ছিলেন, রোস্টারে যাদের যাদের নাম ছিল, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের প্রত্যেকের মেডিকেল টেস্ট করতে হবে এবং তার সঙ্গে সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখতে হবে এই রোস্টারের বাইরে কারা কারা সেদিনকে আরজি করে ছিলেন। তাদের উপরেও কিন্তু সন্দেহের নজর থাকবে। সেই কাজটা অবধি কেন করা হয়নি? কেন এদের সকলকে আইডেন্টিফাই করে এদের মেডিকেল টেস্টটা সবার আগে করা হয়নি? এই জায়গাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। এটাও একটা কিন্তু বড় ক্লু। শেষ মুহূর্তে এসে কেন সন্দীপকে জেরা করা হলো? এবার কি চাপটা বুঝতে পারছিল? এই সন্দীপকে জেরা করলেই কি আসল সত্যটা হবে, যে জন্য রাজ্য সরকারও এই সন্দীপকে ছেঁটে ফেলার বদলে প্রাইজ পোস্টিং দিতে বাধ্য হচ্ছে? অনেক কিছু জেনে গেছেন, জানেন, এবং তিনি মুখ খুললে আসল রাঘব বোয়ালরা সত্যিই ধরা পড়বে। এবং ৫ নম্বর যে জায়গাটা, সেটা আজকে সবথেকে এক্সক্লুসিভ নিউজ বলতে পারেন। যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা ঘটানো হয়েছে, সেই সেমিনার রুমের অদূরেই কিন্তু আরেকটা ঘর আছে, সেটাকে ভাঙাচোরা করা শুরু হয়েছে। বলা হচ্ছে মেরামত করা হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, সত্যিই কি মেরামত করা হচ্ছে, নাকি সেখানেও কিছু এভিডেন্স ছিল সেগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেই জন্য সেমিনার রুমের অদূরে এই ভাঙাচোরাটা হচ্ছে? সেই ঘরটা করে তার থ্রু দিয়ে গিয়ে সেমিনার রুম অ্যাক্সেস করে কিছু প্রমাণ মেটানোর চেষ্টা করছে। অর্থাৎ যে কাণ্ডটা, যে সন্দেহটা করা হচ্ছিল যে এই 7 দিনের সময় মুখ্যমন্ত্রী চেয়েছে, এই রাজ্য সরকার চেয়েছে, তার কারণ এই 7 দিনের মধ্যে যা কিছু তথ্য প্রমাণ আছে সমস্ত কিছু লোপাট করে দাও, অপরাধীর গা থেকে অপরাধের নিশানটা অবধি মিটিয়ে দেওয়ার সুযোগ করে দাও, তারপর সিবিআইয়ের হাতে তুলে দাও। তাহলে আর সিবিআই এসেও কিছু করতে পারবে না। অর্থাৎ এখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অর্থাৎ আমরা এখানে সিবিআইকে তুলে দিলাম, কত উদার সেটা দেখাবো, আর সিবিআই এসে আসল অপরাধীদের ধরতে পারবে না। এই কনফিডেন্সটা ছিল। মামলা মকদ্দমা করে সেটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু যখন দেখা গেল কলকাতা আদালত রাজ্য সরকারের কথা শুনল না, তাদের সদিচ্ছা নিয়েই সেখানে সন্দেহ প্রকাশ করলো এবং সিবিআইয়ের হাতে তুলে দিল, তখন কি বোঝা গেল যে এবার সিবিআই ঢুকলে যেটুকুনি তথ্য প্রমাণ আছে তার মাধ্যমেই কিন্তু বৃহত্তর কোনো র্যাকেট, বৃহত্তর কোনো মোটিভ, বৃহত্তর যে প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত তারা ধরা পড়ে যাবে। তাদেরকে এত করেও আর বাঁচানো যাবে না, আর আড়াল করা যাবে না। আর সেই জন্যই কি এই সেমিনার রুমের অদূরে ঘর ভাঙাচোরা করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো? ক্লুগুলো কিন্তু ভাবাচ্ছে, রীতিমতো ভাবাচ্ছে। কিন্তু সিবিআই যথেষ্ট অ্যাক্টিভ। তারা দায়িত্ব পাওয়ার পরই আজকে টালা থানায় গেছেন, সেখানকার এফআইআরের কপি এবং যে ইয়ে রয়েছে, সিডি রয়েছে, কেস ডায়েরি রয়েছে, সেটা নিয়ে এসছেন। আগামীকাল সকাল 10টার মধ্যে তাদেরকে বাকি সমস্ত কিছু এভিডেন্স নিয়ে নেওয়ার কথা এবং সেই জায়গা থেকে আশা করা যাবে যে সত্যিই সিবিআই একটা কেস কিন্তু এবার পেয়েছে এবং সেই জায়গায় কিন্তু গোটা রাজ্যবাসীর এবং বিশেষ করে নির্যাতিতার পরিবারের অনেক আস্থা, অনেক ভরসা রয়েছে। তারা সেই আস্থার মর্যাদা দেবেন এবং সত্যিকারের প্রভাবশালী, সত্যিকারের রাঘব বোয়াল, যাদেরকে আড়াল করার জন্য রাজ্য প্রশাসন এবং পুলিশ এই নির্লজ্জ নগ্ন খেলাটা খেলেও তাদেরকে আটকাতে পারবে না। সিবিআই তাদেরকে এক্সপোজ করবে এবং সেই এক্সপোজের ক্ষেত্রে এই 5টা ক্লু কি সত্যিই কোনো ভাইটাল কিছু হবে, নাকি এটা সিবিআইয়ের হাতে চলে যাওয়ার পর সিবিআইকে মিসলিড করার জন্য খুব সুকৌশলে ছড়িয়ে দেওয়া হলো, মিডিয়াকে খাইয়ে দেওয়া হলো? সেই প্রশ্নের উত্তর হয়তো আগামী আর কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। তবে সত্যিই যদি এই জিনিসগুলো ঘটে থাকে এবং তার জন্য এই নির্যাতিতাকে অকালে চলে যেতে হয়, তার প্রাণটা দিতে হয়, এই রাজ্য সরকার, এই রাজ্য প্রশাসন কি তার দায় এড়াতে পারে? তাদের নাকের ডগায়, তাদের চোখের সামনে এত বড় ঘটনা ঘটছে, যেটা একটা তরুণী, একটা তরতাজা প্রাণ জেনে যাচ্ছে, আর রাজ্য পুলিশ, প্রশাসন, গোয়েন্দা দপ্তর তারা কি নাকের তেল দিয়ে ঘুমোচ্ছে? নাকি তারাই এটাকে এন্ডোর্স করছে এই রাজ্যটাকে রসাতলে পাঠানোর জন্য? কি বলবেন বন্ধুরা? সত্যিই কি? সিবিআইয়ের হাতে হয়তো উত্তরটা পাবো, কিন্তু তার আগে আমাদের মনে তো অনেক প্রশ্ন জাগছে। কি বলবেন বলুন তো এইসব বিষয়গুলো নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।